ওখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে খেপানো হচ্ছে। এদিকে বিজেপি খেপাচ্ছে সংখ্যাগুরু সম্প্রদায়কে, হিন্দুদেরকে বলছে হিন্দুত্বের কথা। আর ওখানে হুমায়ুন কবির গিয়ে বলছে দেখো হিন্দুত্ব থেকে বাঁচতে গেলে আমার দিকে আসো। ওই দেখলাম একটা ছেলে ইট নিয়ে যাচ্ছে, ইট নিয়ে যেতে বলছে স্কুল চাই না মসজিদ চাই। এ কথা বেরোচ্ছে কেন? আরে মসজিদের সঙ্গে তো স্কুলের সংঘাত থাকার কথা নয়, মসজিদের সঙ্গে তো মন্দিরের সংঘাত থাকার কথা নয়। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এটা সবার জায়গা, এখানে হিন্দু মুসলিম শিখ এসাই থাকে না, সবাই যায়। মসজিদ একেবারে হচ্ছেই দৃঢ় প্রতিজ্ঞ হুমায়ুন কবির মুর্শিদাবাদেই হবে। মোহাম্মদ সেলিম ফোনও করেছিলেন নাকি এই সময় বলেছেন তিনি ফোন করেছিলেন এবং তার ফোনে কিরকম সাড়া আমার জানা নেই, কিন্তু এই মন্দির মসজিদের রাজনীতি তো বামপন্থীরা দুর্বল। আগামী বিধানসভায় কি হবে তাহলে? আমিও তো বলতে পারি, কালকে আমাকে মমতা ব্যানার্জি রাত্রিবেলা ফোন করেছিল, বললো আমি তোমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হব, তুমি কি করবে। এরকম অনেক উড়ো কথা রাস্তায় বলা যায়। আসলে ব্যাপারটা বুঝতে হবে, এই মন্দির মসজিদের রাজনীতি পশ্চিমবঙ্গে নিয়ে এসছে কে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মাটিতে সরকারি টাকায় মন্দির তৈরি করেছে। দেখুন মন্দির মসজিদ এগুলো তো আগেও হতো এবং এতে হওয়াতে কোনো আপত্তি কারণ নেই। যে মানুষ যার যে ধর্ম পছন্দ, কেউ মন্দির পছন্দ করতে পারে, কেউ মসজিদ পছন্দ করতে পারে, কেউ চার্চ পছন্দ করতে পারে, কেউ অন্য কোনো ধর্মীয় স্থান পছন্দ করতে পারে, কেউ আরো অন্য কিছু পছন্দ করতে পারে। যার যেই ধর্মীয় স্থান পছন্দের সে সেইটা তৈরি করে। এবং আমরা তো দেখেছি আমাদের পাড়ায় 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 বিভিন্ন ধরনের ধরো কমিটি হয়, পাড়ায় কিছু বয়োজ্যেষ্ঠ লোকজন বা কিছু লোকজন মিলে চাঁদা তুলে একটা মন্দির তৈরি করলো, একটা শীতলা মন্দির হলো, একটা মনসা মন্দির হলো, একটা অন্য কোনো ঠাকুরের মন্দির হলো, বা ধরো কোনো জায়গায় মসজিদ দেখলাম। এতে কোনো আপত্তির কিছু নেই। প্রবলেমটা কোথায়? এই মন্দির মসজিদের দিকে মানুষকে ঘুরিয়ে দেওয়া। ধরো যেই টাকা দিয়ে আমার রাজ্যে সরকারি স্কুল তৈরি করার কথা ছিল, সরকারি স্কুল যা সিপিএম এর আমলে বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল, সেগুলোর গেটে তালা লাগিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ বিশ্ববিদ্যালয়ের গেটে তালা পড়ছে। বিশ্ববিদ্যালয় নাকি মমতা ব্যানার্জি আমলে বেশি বেড়েছে। আমি তোমায় বলতে পারি কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নাম, যে বিশ্ববিদ্যালয়গুলোর নামে বিশ্ববিদ্যালয়, তার কোনো ক্লাসরুম ঠিকঠাক নেই, পরিকাঠামো নেই, ওই নামে বিশ্ববিদ্যালয় হয়েছে। এখন এটাকে যদি বিশ্ববিদ্যালয় করা বলে তাহলে অন্য বিষয়। এই কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কারখানা শিল্প সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। কারণ লেখাপড়া করার পর তো আমার কর্মসংস্থান চাই। আমি যদি চাকরি না পাই তাহলে লেখাপড়া করে সবাই তো গবেষণা করবে না, সবাই তো শিক্ষকতা করবে না। শিক্ষকতা করার জন্য স্কুল কলেজ সেটাও বন্ধ করে দিচ্ছে, গবেষণা করার জন্য যে মানে রিসার্চ ইনস্টিটিউট সেগুলোও নেই, আবার কাজ করার জন্য কর্মসংস্থানের জন্য যে অফিস বা কারখানা বা শিল্প শিল্প জায়গা সেগুলোও নেই। তাহলে ছেলেমেয়েরা যাবে কোথায়? কিন্তু কিন্তু সিপিএম এর কাজটা আরো সহজ করে দিচ্ছে হুমায়ুন কবির। বলছে এই ব্রিগেড করবো জানুয়ারিতে তৃণমূলের মৃত্যু ঘন্টা ওখানে বিদায় ঘন্টা বাজবে এবং তাহলে তো সিপিএম এর খুশি হওয়ার কথা। হুমায়ুন কবিরের সঙ্গে হাতে হাত। তো হুমায়ুন কবির তো 2019 সালে বিজেপি প্রার্থী হয়েছিল। হুমায়ুন কবির তো একটা সময় কংগ্রেস করতো, কংগ্রেস করতে করতে কংগ্রেস বিধায়ক থাকাকালীন উনি তৃণমূলে চলে যান। তারপরে 6 মাসের মধ্যে নিয়ম হচ্ছে অ্যাজ পার ল, মানে আমাদের কনস্টিটিউশন, 6 মাসের মধ্যে কোনো কেউ যদি মন্ত্রী হয়ে শপথ নিয়ে তাকে জিতে আসতে হয়। 6 মাসে উনি জিততে পারেননি। উনি আবার তৃণমূল থেকে একটা সময় আবার কংগ্রেসে গেল শুনেছিলাম, আবার তারপরে বিজেপিতে গেল, বিজেপিতে পানি না পেয়ে আবার তৃণমূল, আবার কংগ্রেস, এই করতে করতে এখন আবার নতুন দল লাগিয়ে খুলেছে। আবার এমন দল, সেই দলে যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করলো একজন ভদ্রমহিলাকে দেখলাম নাম, তাকে আবার পরের দিন বলছে নাকি একে করা যাবে না, অন্য প্রার্থী হবে। এই যে কথাগুলো না অশ্লীল শ্লীল, মানে এগুলো আসলে কি ধরনের কথা? এগুলো আসলে অত্যন্ত রিগ্রেসিভ, অত্যন্ত রক্ষণশীল মানসিকতার কথা। এবং হুমায়ুন কবির এখানে তৃণমূলকে তাড়াতে নামেনি, বরঞ্চ তৃণমূলের বিরুদ্ধে যে বিক্ষোভ, যে একটা জনমত তৈরি হচ্ছে রাজ্য জুড়ে, এই তৃণমূলকে সেভ করার জন্য সেভিয়ার হিসেবে বিরোধী ভোট, এই বিরোধী ভোটটাকে ভাঙার জন্য স্পেসিফিক জায়গাগুলো যেখানে যেখানে বামপন্থীরা জিততে পারে, যেখানে যেখানে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিরা জিততে পারে, সেই স্পেসিফিক জায়গা টার্গেট করে করে কিন্তু উনি এই ধরনের কাজ করছে। বেলডাঙ্গা দীর্ঘদিন ধরে, আমার তো অস্বীকার করতে আপত্তি নেই, বেলডাঙ্গা কংগ্রেসের ঘাঁটি, কংগ্রেসের খুব স্ট্রং হোল্ড জায়গা, বামপন্থীদেরও একটা ভালো সমর্থন রয়েছে। মুর্শিদাবাদের স্পেসিফিক যে জেলাগুলোর মধ্যে, যে জায়গাগুলোতে হুমায়ুন কবির এই কার্যকলাপগুলো করছে এবং এই পরিবেশ তৈরি করছে, এই পরিবেশগুলো করা একটাই কারণে, ওখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে খেপানো হচ্ছে। এদিকে বিজেপি খেপাচ্ছে সংখ্যাগুরু সম্প্রদায়কে, হিন্দুদেরকে বলছে হিন্দুত্বের কথা। আর ওখানে হুমায়ুন কবির গিয়ে বলছে দেখো হিন্দুত্ব থেকে বাঁচতে গেলে আমার দিকে আসো। ওই দেখলাম একটা ছেলে ইট নিয়ে যাচ্ছে, ইট নিয়ে যেতে বলছে স্কুল চাই না মসজিদ চাই। এ কথা বেরোচ্ছে কেন? আরে মসজিদের সঙ্গে তো স্কুলের সংঘাত থাকার কথা নয়, মসজিদের সঙ্গে তো মন্দিরের সংঘাত থাকার কথা নয়। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এটা সবার জায়গা, এখানে হিন্দু মুসলিম শিখ এসাই থাকে না, সবাই যায়। আর মসজিদে নির্দিষ্ট, মসজিদেও যে কোনো লোক যেতে পারে, কিন্তু সাধারণত ধর্ম পালন করতে, ধর্মচারণ করতে মুসলিমরা যায়, ইসলামে বিশ্বাসী লোক যেতে পারে। বামেরা পুরোপুরি কনফিডেন্ট। বামেরা খালি মালদা মুর্শিদাবাদে নয়, একদিকে মুসলিম একদিকে
থেকে হিন্দু চলেই গেল, তাহলে পড়ে রইলো কি? আমি বলছি তো বামেরা পুরোপুরি কনফিডেন্ট। কেন কনফিডেন্ট? আমি নিজে যেহেতু বাংলা বাঁচাও যাত্রায় গেছিলাম এবং ঘটনাচক্রে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদে আমার যাওয়া হয়নি, কিন্তু আমি পরবর্তীকালে শুনেছি। এখান থেকে যেটা আমি দেখলাম, মালদা স্পেসিফিক্যালি তোমায় বলতে পারি, একেবারে চাঁচল, তোমার হরিশ্চন্দ্রপুর, খুব গুরুত্বপূর্ণ সিট যেগুলো, রতুয়া, এগুলোতে মোটামুটি বাম কংগ্রেসের জোট প্রার্থী এগিয়েছিল এই লোকসভা নির্বাচনে। সেখানে কিন্তু মানুষ কিন্তু ধর্মের ট্যাবলেট খাচ্ছে না। ওই হুমায়ুন কবির চেষ্টা করুক আর মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করুক আর এখানে দিলীপ ঘোষরা বা শুভেন্দু অধিকারী চেষ্টা করুক, সুকান্ত মজুমদার চেষ্টা করুক, ধর্মের ট্যাবলেট খাচ্ছে না। মানুষের ওখানে একটাই কথা, যে কর্মসংস্থান কোথায়? বিড়ি শ্রমিক তার ন্যূনতম মজুরি পাচ্ছে না, ওখানে কৃষক ফসলের দাম পাচ্ছে না, ওখানে ছেলেমেয়েরা স্কুলের পাঠশালা বন্ধ, ওখানে যারা শ্রমিক তারা পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে, কারখানা নেই, শিল্প নেই, কাজ নেই। মহিলারা বলছে আমাদের আত্মসম্মান, আমাদের যে সুরক্ষা, এগুলো একদম বিঘ্নিত। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এমনকি এমনও প্রশ্ন উঠে এসছে, আমি দেখলাম লক্ষ্মীর ভান্ডারের টাকা, সরকারি টাকা বা আবাসের টাকা, তোমার ওদিকে বার্ধক্য ভাতার টাকা, এই টাকা তাদের অ্যাকাউন্টে না এসে তৃণমূল নেতার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আবার সে তৃণমূল নেতা কি বিজেপি নেতার সঙ্গে সেট করে টাকা ভাগ করছে কিনা আমি জানি না, কারণ কেন্দ্রের বিজেপি সরকার তো এত ধরনের টিম পাঠায়, এসব টাস্ক ফোর্স পাঠাচ্ছে এই ধরনের তোমার দুর্নীতি ধরার জন্য। এই দুর্নীতি ধরা পড়ছে না, মানুষ কিন্তু অসহায়। এই মানুষ বলছে ধর্মের ট্যাবলেট আমরা খাবো না, আমরা 26 সালে লাল ঝান্ডাকে চাই, আমরা বামপন্থীদেরকে চাই। সে জায়গা থেকে আমি পুরোপুরি কনফিডেন্ট যে মালদা, মুর্শিদাবাদের মতো জেলা, বিশেষ করে এই জেলাগুলো কথা তুমি যেহেতু বললে, আমি সেই জেলাগুলো স্পেসিফিক্যালি বললাম। এবার আমি ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন ওখানে গিয়ে দেখে আসতে পেরেছি। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই দক্ষিণ দিনাজপুরে আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে গেলে তোমার মনে হতো বিজেপি তৃণমূল ছাড়া কিছু নেই। সেই দক্ষিণ দিনাজপুরে আমি গিয়ে দেখেছি লাল ঝান্ডার পিছনে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। যেগুলো ট্রাইবাল এলাকা, যেগুলো এসসি এলাকা, মানে সামাজিকভাবে অনগ্রসর অংশের মানুষ যেখানে সংখ্যায় বেশি, সেই মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ যে না ভাই, আমরা এই রাম রাম করে বিজেপি ভোট নিয়ে চলে গেছে কিন্তু কোনো কাজ হয়নি। মাননীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি কাজ করেছে দক্ষিণ দিনাজপুর জেলার জন্য? মালদাতে খগেন মুর্মু এমপি, বিজেপির এমপি, মালদায় তৃণমূলের বিধায়ক আছে, বিজেপির বিধায়ক আছে, কি করেছে তারা? কোনো কাজে তারা আসেনি। বরঞ্চ বাম কংগ্রেসের যারা পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় জিতেছে, বোর্ড তৈরি করেছে, তাদেরকে অনেক জায়গায় কাজ করতে দেওয়া হচ্ছে না, তাও তারা কিন্তু কাজ করার চেষ্টা করছে, তারা বিকল্প সন্ধান তৈরি করছে। তাই মালদা, মুর্শিদাবাদ কেন, আমি গোটা কোচবিহার থেকে কাকদ্বীপ পুরোটা নিয়ে কনফিডেন্ট। বাংলা বাঁচাও যাত্রা দেখে তৃণমূলের ভয়ে লেগেছে বলেই তৃণমূল আজকে এই ধরনের কথাগুলো বলছে। তাহলে কি করে পার্নো মিত্র গিয়ে বলছেন যে আমি ভুল শোধরাবার একটা সুযোগ পেয়ে কৃতজ্ঞ হলাম, বিজেপি যে ভুল করেছে, বিজেপিতে গিয়ে যে এখন তৃণমূলে এসে সে ভুল শোধরালো আজকে পার্নো মিত্র? তোমার মনে পড়ে 2021 সালে বোধহয় আমরা সিপিএম এর লোকেরা বলেছিলাম যে তৃণমূল বিজেপি একই পার্টি, এইসব বিজেমূল তত্ত্বপত্র আমরা নামিয়েছিলাম বলে আমাদেরকে নিয়ে অনেক অনেক ধরনের কথা অনেকে বলেছিল, মিম বানিয়েছিল, কেউ কেউ বলেছিল তোমরা নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য এগুলো বলছো। আমি আমি তোমায় বলছি, হ্যাঁ, মানুষের জায়গা থেকে হয়তো যারা নিউট্রাল অ্যাসপেক্ট থেকে পুরোটাকে দেখে, যারা কোনো রাজনৈতিক দল করে তারা হয়তো ভাবতেই পারে, কারণ সিপিএম ভোট চাইবে, তারা তো নিশ্চিতভাবে তৃণমূল বিজেপি গালমন্দ করবে। তো তুমি একবার ভেবে দেখো, 2021 সালে তৃণমূলের প্রার্থী সে এখন বিজেপি করছে, তাপস রায়। আবার বিজেপির যিনি প্রার্থী ছিলেন মাননীয় পার্নো মিত্র, তিনি আবার আজকে তৃণমূল জয়েন করেছে। মানে তৃণমূলের লোক বিজেপিতে, বিজেপির লোক তৃণমূলে। তাহলে তাহলে আমরা যে কথা বলেছিলাম সে কথাটা ঠিক কথা। তাহলে আসলে ভুল শোধরানো, মানুষের জন্য কাজ করতে যাব, এসব আসলে অজুহাত। আসল কথা হচ্ছে তৃণমূল বিজেপি রাজনৈতিক নামে এখানে ব্যবসা চলছে। রাজনীতি একটা সময় মানুষ জানতো, রাজনীতি আমাদের বিরুদ্ধে হতে পারে, আমাদের পক্ষে হতে হবে, সবসময় বলছি না, কিন্তু রাজনীতি মানে মানুষের জন্য কাজ করা, সমাজকে বদলানোর জন্য কাজ করা। এখন রাজনীতি হয়ে গেছে ব্যবসার জায়গা। তাই যে যেমন ভালো কোম্পানি পাচ্ছে, ভালো অফার পাচ্ছে, সে অফারে চলে যাচ্ছে। বিগ বাজারে মাল পাওয়া যাচ্ছে না ভালো, তো চলে যাও বাজারে কলকাতায়। বাজার কলকাতা ভালো মাল পাওয়া যাচ্ছে না, তো চলে যাও জিওর কোনো স্টোরে। এটা হচ্ছে এখন জায়গায় পরিণত হয়েছে। কিন্তু এই কারণে আমরা এটাই বলতে চাই, তাহলে দেখলেন তৃণমূলকে, দেখলেন বিজেপিকে, একে অপরের সঙ্গে কি ধরনের সেটিং। বিজেপিকে ভোট দিয়েছিলেন যারা তৃণমূলকে সরাতে, সে প্রার্থী চলে গেল তৃণমূলে। যারা তৃণমূলকে ভোট দিয়েছেন বিজেপিকে সরাতে, তারা সেই ভোটগুলো তো নষ্ট হলো, তারা চলে গেল অন্য দলে। তাহলে এখানে বিকল্প কি? বিকল্প লাল ঝান্ডা, বিকল্প সিপিআইএম, বিকল্প কাস্তে হাতুড়ি তারা, এর বাদ দিয়ে কোনো বিকল্প থাকতে পারে না।